আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি মোশাররফ মিল্টন। আজকে আপনাদের সামনে অর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড লেকচার নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা এই লেকচারের মধ্যে অর্গানিক কেমিস্ট্রির মোস্ট অফ ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে বেসিক, সেগুলো জানার চেষ্টা করব। আর আজকের আমার যে লেকচার, এই লেকচারের মধ্যে রয়েছে যে অ্যালকাইল মূলক। সর্বপ্রথম যে অ্যালকাইল মূলকটা কি? অ্যালকাইল মূলক হলো, যদি আমরা একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে পাই অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জানি CnH2n +2। অ্যালকেন থেকে আমরা কি করব, একটা হাইড্রোজেনকে অপসারণ করব, তাহলে CnH2n -1। তাহলে আমরা যদি এক্সাম্পল ধরি যে CH4 একটা মিথেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে পাচ্ছি কি CH3-। তাহলে এই যে মূলকটা, এটাকে আমরা বলি মিথাইল মূলক। তাহলে এটার নাম হলো কি মিথাইল মূলক, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। সেম একইভাবে 2 কার্বন যদি নেই তাহলে ইথেন পাই। ইথেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে পাচ্ছি কি CH3CH2। হাইড্রোজেন বের হয়ে গেলে একটা হাত ফাঁকা হয়ে যায়, এটাকে বলি কি আমরা, তাহলে মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে আমরা পাচ্ছি ইথাইল মূলক। তাহলে ঠিক একইভাবে যদি আমরা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নেই CH3CH2CH3, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এখান থেকে যদি আমরা হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে কি পাচ্ছি, এরকম পাচ্ছি যে CH3CH2 বন্ড CH2। তাহলে এটাকে আমরা বলি প্রোপাইল মূলক। প্রোপেন থেকে পাই প্রোপাইল মূলক। তাহলে এমনটা না যে সব ক্ষেত্রে প্রান্তীয় অবস্থায় হাইড্রোজেন অপসারণ হবে, তুমি চাইলে যে কোনো কার্বন থেকে কি করতে পারো, হাইড্রোজেনকে অপসারণ করতে পারো, কারণ এটা হলো অ্যালকেন থেকে যে কোনো অ্যালকেন থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারবা। তাহলে এটাকে এভাবেও লিখতে পারো, যে সেকেন্ড কন্ডিশন লিখতে পারো এরকম করে যে CH3, এখান থেকে আমরা একটা হাইড্রোজেনকে বের করে দিলাম, তাহলে একটা হাত খুলে গেল, থাকলো CH3। তাহলে দেখো এটাকে আমরা বলি 1 ডিগ্রি অ্যালকাইল মূলক, আর এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি এটা 2 ডিগ্রি অ্যালকাইল মূলক। এই যে ডিগ্রিগুলো কিভাবে আসে, কেমনে আসে, আমি সামনে লেকচারের মধ্যেই জানাবো ইনশাল্লাহ। তাহলে পরবর্তীতে আমরা যদি কি করি, তুমি চাইলে এখান থেকেও প্রান্তীয় অবস্থা থেকে কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করে দিতে পারো হাইড্রোজেন। তাহলে এখান থেকে হাইড্রোজেন যদি অপসারণ করে দেই তাহলে CH2CH3, তখন এইটা আর এইটা একই, তাহলে এইটা হয়ে যাবে 1 ডিগ্রি অ্যালকেন। তাহলে আমরা যদি এরকম একটা অ্যালকেন নেই যে CH3CH বন্ড CH3, এখানে বন্ড CH3, তাহলে এইটাকেও আমরা কি করতে পারি, তুমি যে কোনো কার্বন থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারো। কিভাবে করতে পারি, আমরা যদি এই কার্বন থেকে হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে এখানে CH3CH, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেল, মানে একটা হাত খুলে গেল, তারপরে থাকতে CH3। বা তুমি কি করতে পারো, যে এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করতে পারো, তাহলে এখানে CH3 ঠিক রাখলাম, CH3, এখান থেকে এবার হাইড্রোজেন বের হয়ে যাবে, মানে কি CH2 এর সাথে মাইনাস। তুমি চাইলে কি করতে পারো, যে এই যে মধ্যে কার্বন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করতে পারো। তাহলে সেক্ষেত্রে কিরকম হবে, সেক্ষেত্রে এরকম হবে CH3C, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেল, মানে একটা হাত খুলে গেল, এখানে থাকতেছে কি CH3। তাহলে এই যে এইগুলোকে আমরা বলি কি, যে 3 ডিগ্রি অ্যালকাইল মূলক বলি। যে ডিগ্রি কিরকম হয় এটা আমি সামনেই দেখাচ্ছি। তো একটা জিনিস মনে রাখবা, যে একটা কার্বনের অ্যালকাইল মূলক, এই যে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তাহলে এই যে আর গুলোকে বলবো আমরা কি, অ্যালকাইল মূলক কি করে, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা। সবসময় এরা কি করবে, ইলেকট্রনকে ডোনেট করবে। তাহলে অ্যালকাইল মূলকের আকার যত বড় হবে, সেই যে অ্যালকাইল মূলক যত বড় আকার হবে, সেই মূলকটা কি করতে হবে, তার সক্রিয়তা তত বেশি হবে। তাহলে এই যে অ্যালকাইল মূলকের আকার যত বেশি হবে, সে তত বেশি ইলেকট্রন ডোনেট করতে পারে। তাহলে আমরা বলতে পারি যদি এরকম থাকে যে CH3 একটা অ্যালকাইল মূলক, তারপরে কি করতে পারি, যে CH3 বন্ড CH2, এখানে থাকলো CH3 বন্ড CH2 বন্ড CH2। তাহলে এই অ্যালকাইলের মধ্যে সক্রিয় এই যে ক্রম কিভাবে দেখতো, ইলেকট্রন ডোনেট ক্রম, কারণ এইটার আকার বড়, এটা বেশি ইলেকট্রন ডোনেট করতে পারবে।
এটার আকার তার তুলনায় কম আর এটার একদম কম। সুতরাং অ্যালকাইল মূলকের আকার যত বড় হবে সেই অ্যালকাইল মূলকের ইলেকট্রন ডোনেট করার প্রবণতা তত বেশি হবে। তাহলে আমরা অ্যালকাইল মূলক সম্পর্কে বুঝলাম। আমরা এর পরবর্তী যেটা আছে আমরা সেটা পড়বো অ্যালকিনাইল মূলক। তো আমরা এখন অ্যালকিনাইল মূলক দেখবো যে অ্যালকিনাইল মূলকটা কি জিনিস। অ্যালকিনাইল মূলক হলো একটা অ্যালকিন থেকে যদি আমরা কি করি একটা হাইড্রোজেনকে অপসারণ করে দিই, অ্যালকিন থেকে যদি একটা হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে আমার যে মূলক তৈরি হয় সেই মূলকটাই হলো মূলত কি আমাদের অ্যালকিনাইল মূলক। তাহলে অ্যালকিন থেকে হাইড্রোজেন অপসারণ করলে কি হবে অ্যালকিনাইল মূলক। তাহলে অ্যালকিনাইল মূলক, তাহলে আমরা জানি অ্যালকিন মানে কি CnH2n। তাহলে অ্যালকিন থেকে তুমি যদি একটা হাইড্রোজেনকে অপসারণ করো তাহলে কি পাবো যে CnH2n-1। তাহলে আমরা যদি একটা एग्जांपल দেখি যে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন নিই, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে একটা কি করব, এখন আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে হাইড্রোজেনকে অপসারণ করব। তাহলে কি পাচ্ছি যে CH2 বন্ড CH একটা হাত খুলে গেল। তাহলে এই যে মূলকটা পাই এটাকে বলা হয় কি যে ইথিন থেকে পাইছে, তাহলে এটাকে বলা হয় ইথিনাইল মূলক। এটাকে বলা হয় কি ইথিনাইল মূলক বা ইথিনাইল মূলকের একটা ডাকনাম আছে, অর্থাৎ ইথিনাইল মূলকের একটা অন্য নাম আছে যেটাকে আমরা বলি ভিনাইল মূলক। যেটাকে বলি কি ভিনাইল মূলক। তো অনেক সময় একটা কয়ের মধ্যে আসে বা এমসিকিউ এর মধ্যে আসতে পারে এই যে ভিনাইল ক্লোরাইডের সংকেত কোনটি, এটা অনেক বোর্ডে আসছে এবং একাডেমিক ছাড়াও অনেক অ্যাডমিশন টেস্টেও এটা এসেছে। তো আমরা দেখবো যে এটা একটা ভিনাইল মূলক। এটা হলো আমাদের কি মূলক ভিনাইল মূলক। যেমন এই যে ভিনাইল মূলকের সাথে যদি একটা ক্লোরিন থাকে তাহলে এটাকে বলা হয় কি ভিনাইল ক্লোরাইড। এটাকে বলা হয় কি ভিনাইল ক্লোরাইড। তাহলে তোমাকে যদি এই যে ভিনাইল ক্লোরাইডের সংকেত লিখতে বলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। তাহলে এখন যদি আমরা কি করি একটা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন নিই, তাহলে CH3 CH ডাবল বন্ড CH2। তাহলে এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে কি পাচ্ছি যে CH3। তাহলে আমরা এই হাইড্রোজেন থেকে এখানে কার্বন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করে দেব, তাহলে একটা হাইড্রোজেন। তাহলে এটাকে কোথায় দেখো প্রোপিন থেকে পেলাম, এটাকে বলা হয় প্রোপিনাইল মূলক। প্রোপিনাইল মূলক তুমি চাইলে এখান থেকেও বের করতে পারো। যদি এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করো তাহলে তুমি কি পাচ্ছ যে CH3 এখানে হাইড্রোজেন বের হয়ে গেছে ডাবল বন্ড CH2। তাহলে এটাকেও বলা হয় প্রোপিনাইল মূলক। তো আমরা এরকম যদি কোনো কার্বনের মধ্যে একটা হাইড্রোজেনকে অপসারণ করি অ্যালকেন থেকে পাবো অ্যালকাইল মূলক, এবং যদি অ্যালকিন পাই তাহলে অ্যালকিনাইল মূলক পাবো। একই ভাবে আমরা কি করি অ্যালকানাইল মূলক। অ্যালকানাইল মূলক। অ্যালকানাইল মূলক মানে কি অ্যালকানাইল মানে আমার কার্বন ট্রিপল বন্ড থেকে একটা হাইড্রোজেন অপসারণ করব, তাহলে কি পাবো যে CH ট্রিপল বন্ড এখানে C। তাহলে এটাকে বলবো দেখো ইথাইন থেকে পেলাম, এটা হলো কি ইথানাইল মূলক। তাহলে এখন যদি তোমাকে অ্যালকাইল মূলক অ্যালকিনাইল মূলক অথবা অ্যালকানাইল মূলক বলা হয় তুমি একদম খুব সহজেই করতে পারবা। তো এখন আমি যে জিনিসটা শেখাবো সেটা হলো একটা কার্বনের মধ্যে ডিগ্রি কিভাবে দেবো, অর্থাৎ আমরা ডিগ্রি কিভাবে দিতে পারি আমরা এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো একটা কার্বনের মধ্যে কিভাবে আমরা ডিগ্রি দিতে পারি। একটা কার্বনে ডিগ্রি দেওয়ার জন্য আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে যে একটা কার্বনে কার্যকরী গ্রুপের সাথে যতটা কার্বন থাকে সেই কার্বনের মধ্যে যতটা মূলক বিদ্যমান থাকে অথবা যতটা অ্যালকাইল মূলক বিদ্যমান থাকে এই অ্যালকাইল মূলকেই আমরা কি বলবো তার ডিগ্রি বলবো। আমরা যদি একটু উদাহরণ সহকারে দেখি, আমরা দেখি একটা যৌগ নিলাম ROH আর CHO আর NH2। তাহলে এটা হলো অ্যালকোহলের মূলক, এটা হলো অ্যালডিহাইড এবং এটা হলো অ্যামিনের মূলক। তো আমরা এরকম যদি যৌগ দেখি যে আর যে গ্রুপ কার্যকরী গ্রুপের সাথে কয়টা কার্বন সাথে যুক্ত আছে, অর্থাৎ আমরা যদি एग्जांपल একটু দেখি যে এখানে CH3 CH2OH। তাহলে এখানে দেখো কার্যকরী গ্রুপ কোন কার্বনের সাথে যুক্ত আছে, কার্যকরী গ্রুপ এই যে কার্বন, এই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ আছে একটা আছে, তাহলে এটাকে আমরা বলবো কি 1 ডিগ্রি অ্যালকোহল। যদি আমরা এরকম দেখি যে CH3 এখানে OH, তাহলে দেখো যে এখানে কার্যকরী মূলক
এই কার্বনের সাথে আছে, এই কার্বনের সাথে কয়টা আর আছে, এই দিকে একটা, এই দিকে আর, তাহলে এখানে দুইটা আর আছে, তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক একই ভাবে যদি এরকম হয় কার্যকারী গ্রুপের সাথে এখানে কয়টা আর আছে, এখানে কার্যকারী গ্রুপের সাথে 3টা আর আছে, তাহলে এই যে 3টা থাকলে আমরা কি বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা কার্বন যেগুলো আছে দেখবো যে একটা কার্যকারী গ্রুপের সাথে কয়টা অ্যালকাইল মূলক আছে, যতটা অ্যালকাইল মূলক থাকবে সেটাকে আমরা তত ডিগ্রি অ্যালকোহল বলবো। বাট এই যে অ্যামিন আছে, অ্যামিনের ক্ষেত্রে একটু ভিন্ন দেখা যায়, যে অ্যামিনের ক্ষেত্রে আসলে কি রকম করে থাকে, যে অ্যামিনের মধ্যে আমরা কি দেখবো যে সেখানে কয়টা নাইট্রোজেনের সাথে সরাসরি যুক্ত আছে। অর্থাৎ যদি এরকম দেখি যে CH3NH2 এখানে নাইট্রোজেনের সাথে সরাসরি একটা আছে, তাহলে এটাকে বলবো আমরা 1 ডিগ্রি অ্যামিন। যদি আমরা দেখি নাইট্রোজেনের সাথে, এখানে নাইট্রোজেনের সাথে সরাসরি অ্যালকাইল মূলক কয়টা আছে, এখানে নাইট্রোজেনের সাথে অ্যালকাইল মূলক 2টা আছে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি এরকম দেখি CH3N, এখানে CH3, এখানে থাকলো CH, নাইট্রোজেনের সরাসরি অ্যালকাইল মূলক নাইট্রোজেনের সাথে কয়টা আছে, 3টা আছে, তাহলে এটাকে 3 ডিগ্রি। তাহলে আমাকে বুঝতে হবে যখন কোন পরমাণুর কার্যকারী গ্রুপের সাথে কয়টা অ্যালকাইল মূলক আছে সেটা হলো তার ডিগ্রি নাম্বার। আর অ্যামিনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখি, এখানে দেখা যায় কিভাবে, এখানে দেখা যায় যে একটা নাইট্রোজেনের সাথে সরাসরি কতটি অ্যালকাইল মূলক বিদ্যমান। তো মনে রাখবা যখন অ্যালকাইল মূলক বাড়বে তখন হাইড্রোজেন সংখ্যা কমে যাবে। তাহলে এখানে অ্যালকাইল মূলক একটা ছিল, এখানে হাইড্রোজেন 2টা ছিল, এখানে অ্যালকাইল মূলক 2টা, হাইড্রোজেন 2টা, এখানে অ্যালকাইল মূলক 3টা, এই জন্য এখানে কোনো হাইড্রোজেন নেই। তাহলে আমরা এইভাবে একটা যৌগকে ডিগ্রি দিতে পারি। আমরা এখন পরবর্তী যে একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হলো কার্বনিল মূলক। যে কার্বনিল মূলক বিষয়টা কি, এটা খুব ইম্পর্টেন্ট। আর এইটা অনেক সময় আমরা একটু উল্টাউল্টি করে ফেলি যে কার্বনিল যৌগ। তাহলে আমি ডিগ্রি শেষ করলাম। যে কার্বনিল যৌগমূলক, অর্থাৎ কার্বনিল যে যৌগ আছে, অর্থাৎ যে একটা যৌগের মধ্যে যদি আমরা কি দেখি যে CO মানে কিটোনের এই যে মূলকটা থাকে, যদি এই মূলকটা থাকে এটা কিটোন হইতে পারে বা অ্যালডিহাইড হইতে পারে। অর্থাৎ কার্বনিল যৌগ 2 প্রকার। কার্বনিল যৌগ একটা হলো কি অ্যালডিহাইড, আরেকটা হলো কি, আরেকটা হলো কিটোন। একটা হলো অ্যালডিহাইড, আরেকটা হলো কিটোন। এই দুইটাকে আমরা বলি কার্বনিল যৌগ। তাহলে অ্যালডিহাইড এরকম হবে যদি থাকে RC, অক্সিজেনের সাথে ডাবল বন্ড, কার্বন যেখানে থাকবে এখানে H। তাহলে দেখো এইটাকে আমরা বলবো অ্যালডিহাইড, এটাকে কি বলবো অ্যালডিহাইড। অথবা আমরা যদি এরকম করি যে HC ডাবল H, এইটাও কিন্তু একটা অ্যালডিহাইড, বাট এটা হলো ফর্মালডিহাইড। তাহলে এটা হলো ফর্মালডিহাইড। যদি আমরা কি করি যে যে কোনো একটা হাতের মধ্যে যদি H থাকে অর্থাৎ হাইড্রোজেন থাকে, এটা হলো অ্যালডিহাইড। যদি এরকম হয় যৌগটা, তাহলে আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। তাহলে দেখো 2 দিকে যদি অ্যালকাইল মূলক থাকে এটাকে বলা হয় কিটোন, এটাকে বলা হয় কি কিটোন। আমরা কিন্তু অনেক সময় এটাকে ভুল করি। তাহলে আমি যদি তোমাকে এক্সাম্পল বলি যে HCHO, এই যৌগটা একটা কি অ্যালডিহাইড। কারণ কি, কারণ হলো এই যৌগটাকে তুমি গাঠনিক দেখো, যেখানে দেখবা CH ওর সাথে অক্সিজেন আছে উপরে বা নিচে পাঠাবা, তাহলে অক্সিজেন পাঠাইলাম, সাথে একটা হাইড্রোজেন থাকলো, এইদিকে একটা হাইড্রোজেন থাকলো। দেখো এইদিকে H, এইদিকে H, তাহলে কোন ফরম্যাট, এই ফরম্যাট মেনে চলতে। তাহলে এটা একটা কি অ্যালডিহাইড, বাট এটা হলো ফর্মালডিহাইড। যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে CH3 এর সাথে CHO, তাহলে এটাকে আমরা কিভাবে দেখতে পারি যে CH3, CH ওর সাথে অক্সিজেন উপরে নিচে চলে যাবে হাইড্রোজেন। দেখো এটা কি হয়েছে যে আর মানে কি তোমার অ্যালকাইল দ্বিতীয় ফরম্যাট মেনে চলতেছে, তার মানে এটা একটা অ্যালডিহাইড 2 কার্বন বিশিষ্ট। যদি আমরা কিটোনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখি কি রকম, CH3CO CH3। তো মূলত এই ক্ষেত্রে কি ঘটে যে এটা জানি একটা R, তাহলে সি এর সাথে অক্সিজেন থাকলে উপরে নিচে, আর এটা হলো R। দেখো 2 দিকে R আছে, 2 দিকে R থাকলে কি হয় কিটোন হয়। তাহলে তুমি একটা যৌগকে অ্যালডিহাইড বা কিটোন তখনই বলবা যখন যে কোনো একটা হাইড্রোজেন কমন থাকবে, তখন সেটাকে বলা হয় অ্যালডিহাইড। আর যদি যে কোনো একটা হাতের মধ্যে তুমি কখনো দেখো যে একটা আর মূলক আছে মানে অ্যালকাইল মূলক আছে, তাহলে সেই যৌগটা কি হবে কিটোন হবে। আশা করি এতদূর পর্যন্ত বুঝতে পারছো। তো আমরা এখন দেখবো একটা যৌগের কিভাবে ভাঙন ঘটে, অর্থাৎ বিভাজন কিভাবে হতে পারে।
তো ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো যে সমযোজী বন্ধনের বিভাজন, অর্থাৎ এই যে বন্ধনের বিভাজন মূলত দুই প্রকার হয়। একটা হলো সুষম বিভাজন, একটাকে বলা হয় কি সুষম বিভাজন, আর একটাকে আমরা বলি কি বিষম বিভাজন। যে সুষম বিভাজনটা মূলত হয় ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমে, ফ্রি রেডিক্যাল। যে সুষম বিভাজনের মাধ্যমে কি তৈরি হয়, আমরা বলতে পারি সুষম বিভাজনের মাধ্যমে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তো ঘটনাটা এরকম, যদি তুমি দেখো ক্লোরিন 2 আছে, মনে করো এরকম যে এইচ নিউ সূর্যের আলো এখানে পড়ছে, তাহলে 394 এত কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল। এই যে ক্লোরিনের এটাকে ভাঙতে এই পরিমাণ শক্তি লাগে, সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিন কি করে মুক্ত মূলকে কনভার্ট হয়ে যায়, মুক্ত মূলক উৎপন্ন করে। যে এইটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 ক্লোরিন ফ্রি রেডিক্যাল। তাহলে এটা হলো ফ্রি রেডিক্যাল। যদি এরকম হয় একটা কার্বন আর একটা কার্বনের মধ্যে বন্ধন আছে, তো এরা কি করে যে এরা কোনো কারণে যে এরা ভেঙে গিয়ে, অর্থাৎ সে কারণটা হলো যে সূর্যের আলোর উপস্থিতিতে বা তাপ এইরকম কোনো প্রভাবকের মাধ্যমে এটা ভেঙে এই যে ফ্রি রেডিক্যাল তৈরি করে। তাহলে এই ঘটনাটি বলা হচ্ছে আমাদের কি সমভাঙন। সেটা অ্যালকেনের ক্ষেত্রেও হইতে পারে, যে অ্যালকাইনের সমবিভাজন হইতে পারে, অর্থাৎ অ্যালকেনের সমবিভাজন, অ্যালকেনের সমবিভাজন এভাবে হয়। এটা একটা অ্যালকেন, তাহলে অ্যালকেন ভাঙলে যে এখানে অ্যালকেন যদি আমরা ভাঙি তাহলে CH3 এটা একটা ফ্রি রেডিক্যাল তৈরি করলো, এটাকে আমরা বলি মিথাইল ফ্রি রেডিক্যাল, মিথাইল ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল। এবং এই যে এখানে C2 এখানে 3 হবে, তাহলে CH2 এটাকে আমরা বলি ইথাইল ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল। তাহলে এই জাতীয় যদি কোনো ফ্রি রেডিক্যাল তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি সুষম বিভাজন। আর বিষম বিভাজন কি, বিষম বিভাজন কখন তৈরি হয়, মূলত একটা যৌগের মধ্যে কার্বনের চেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যখন থাকে তখনই আমাদের কার্বনের যৌগটার মধ্যে যে বিষম ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তাহলে আমরা এই ঘটনা এভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি। একটা হাইড্রোজেন একটা ক্লোরিন যদি কি থাকে, যে একটা যৌগে আছে, তাহলে এখানে তাদের মধ্যে একটা বন্ড আছে, তো কি করে এখানে হাইড্রোজেনের চেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল আছে ক্লোরিন, ক্লোরিন ইলেকট্রন যেটা আছে বন্ডের মধ্যে সেটাকে তার দিকে টেনে নিয়ে যাবে। তাহলে ইলেকট্রন এই দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রনের একটা চার্জ কমে গেল। তাহলে যেহেতু চার্জ কমে গেল, তাহলে সেটা পজিটিভ চার্জে রূপান্তরিত হয়ে যায়। তাহলে কি বলতে পারি H+ এবং ক্লোরিন নেগেটিভ। তাহলে এই যে ভিন্ন ভিন্ন পরমাণুর মধ্যে মূলত বিষম বিভাজন ঘটে। তাহলে আমরা মনে রাখতে পারি এভাবে, F ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন এবং হাইড্রোজেন, এই মৌলগুলো মূলত আমাদের অর্গানিকের মধ্যে ফ্রি রেডিক্যালে অথবা বিষম বিভাজন বা বিভিন্ন যৌগের মধ্যে বারবার এদের তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আসবে। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল এখানে ফ্লোরিন, তারপর অক্সিজেন, নাইট্রোজেন, সেভাবেই হবে। তো আমরা যদি এরকম দেখি যে একটা অ্যালকাইন মূলক আছে, অর্থাৎ এরকম যে, তাহলে আমরা এরকম যদি দেখি যে CH3 এখানে একটা X যৌগ আছে, তাহলে এটাকে আমরা X বলতে এখানে হ্যালোজেনকে বোঝাচ্ছি। তাহলে এরা কি করে যে CH3 এখানে X হ্যালোজেনের জানি মিথাইল মূলকের থেকে তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটাকে মাইনাস দিলাম, এটা প্লাস, তাহলে এই যে প্লাস চার্জ তৈরি হলো। তো এটাকে আমরা বলতে পারি কি কার্বো ক্যাটায়ন, এটাকে বলি কার্বো ক্যাটায়ন। তাহলে কার্বো যে ক্যাটায়ন আছে, কার্বো ক্যাটায়নের একটা ডাকনাম আছে, এটাকে আমরা কার্বো নায়নও বলতে পারি। এখন আমরা দেখব যে বিষম বিভাজন। এখন আমরা বিষম বিভাজন নিয়ে আলোচনা করব। তো বিষম বিভাজন বিষয়টা এরকম যে বিষম বিভাজন, যে বিষম বিভাজন যৌগটা এরকম যে কার্বনের চেয়ে যদি অধিক তড়িৎ ঋণাত্মক কোনো মৌল থাকে, তাহলে যে ইলেকট্রন আছে সে তার নিজের দিকে টেনে নিয়ে যাবে। অর্থাৎ যদি এরকম একটা যৌগ থাকে, কার্বন এবং হ্যালোজেন থাকে, তাহলে দেখি যে হ্যালোজেন তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি কি কার্বনের চেয়ে বেশি থাকে। তাহলে এই যে হ্যালোজেন কার্বনের যে ইলেকট্রনটাকে আছে সেটাকে
টেনে নিয়ে গেল, তাহলে তার ইলেকট্রন, তাহলে এখানে কি হলো যে কার্বনের ইলেকট্রন একটা ঘাটতি পড়ে গেল, তাহলে কার্বন প্লাস চার্জ যুক্ত হবে এবং অপরপক্ষে ক্লোরিন ঋণাত্মক চার্জ যুক্ত হবে। এই যে প্লাস চার্জ যুক্ত যে একক ধনাত্মক চার্জ যুক্ত কার্বন পরমাণুকে আমরা বলি কি কার্বোক্যাটায়ন বলি। এটাকে বলি কি কার্বোক্যাটায়ন, বা এটাকে একটা নাম বলতে পারি কার্বনিয়াম, এটাকে বলতে পারি কি কার্বনিয়াম আয়ন। তাহলে কার্বনিয়াম এবং কার্বোক্যাটায়ন একই জিনিস। যদি আমরা এরকম দেখি একটা যে CH3 আছে, একটা যৌগে CH3 CH2, তাহলে এখানে থাকলো CH3 CH এর সাথে CH2 CH3, এখানে থাকলো একটা যৌগ কি থাকলো যে CH3 CH3, এখানে থাকলো CH3 এর সাথে একটা হাইড্রোজেন। তাহলে দেখো যে আমরা যদি বলি যে এই যৌগের মধ্যে তাদের সক্রিয়তা কি রকম হবে, দেখো অ্যালকাইল গ্রুপগুলো আমরা জানি মূলত ইলেকট্রন ডোনেট হিসেবে কাজ করে। যে অ্যালকাইল গ্রুপ যত বড় তার ইলেকট্রন ডোনেট করার ক্ষমতা তত বেশি। তাহলে এরকম যেখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এটাকে আমরা 1 ডিগ্রি বলি, এটা হলো 2 ডিগ্রি, এটা হলো 3 ডিগ্রি। একটু আগে ডিগ্রি দেওয়া শিখাইছি যে এই কার্বনের সাথে কয়টা অ্যালকেন গ্রুপ আছে, এখানে 2টা আছে, এটা 2 ডিগ্রি। তাহলে এখানে যে কোনো কার্বন যদি থাকতো তার সাথে একটা আছে, এটা 1 ডিগ্রি, এটা হলো কার্বো ক্যাটায়ন, তাহলে এটা হলো প্লাস চার্জ। আর এখানে অ্যালকাইল মূলক আছে কয়টা, 3টা আছে, তাহলে এটা 3 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই যে কার্বোক্যাটায়ন এই যে তিন দিক থেকে ইলেকট্রন ডোনেট করতেছে, যার কারণে কি করবে কার্বনের যে পজিটিভ চার্জের মান কমে আসবে, এবং কার্বনের পজিটিভ চার্জ কমে আসার কারণে যে স্থায়িত্ব এবং সক্রিয়তা, আমরা এটার মধ্যে একটু ক্রম দেখতে পারবো যে সক্রিয়তার ক্রম। সক্রিয়তা কি ঘটনা ঘটবে, সক্রিয়তা কি করবে যে এখানে মূলত যে তোমার CH3 প্লাস অ্যালকাইল মূলকের সক্রিয়তা সবচেয়ে বেশি হবে, তারপরে 1 ডিগ্রি সক্রিয়তা, তারপরে 2 ডিগ্রি সক্রিয়তা, তারপরে 3 ডিগ্রি সক্রিয়তা। তাহলে যেহেতু এখানে সক্রিয়তাটা 1 2 3 ডিগ্রি হচ্ছে, তাহলে তার যে স্থায়িত্বটা কি করবে, স্থায়িত্বটা সক্রিয়তার বিপরীত ঘটবে। অর্থাৎ এখানে কি ঘটবে, সক্রিয়তার বিপরীত অর্থাৎ উল্টো। তাহলে এই জিনিসটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ড কোশ্চেনে অথবা বিভিন্ন যে অ্যাডমিশন একাডেমিক প্রশ্নে এগুলোর মধ্যে চলে আসে। সুতরাং স্থায়িত্ব এবং সক্রিয়তা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এর সাথে একটু তুমি কম্বাইন করে পড়তে পারো, কি পড়তে পারো, এই যে সক্রিয়তা কার্বোক্যাটায়নের সক্রিয়তা এটা হলো সেম এস কার্বোক্যাটায়নের সক্রিয়তা সেম কার ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা এবং কার্বোক্যাটায়নের সক্রিয়তা এবং স্থায়িত্ব দুইটাই সেম। সুতরাং একটা পড়লে আরেকটা মনে রাখতে পারবা। আর একটা হলো কি যে কার্বোক্যাটায়ন আর কার্বো অ্যানায়ন মানে কি, কার্বো অ্যানায়নের সক্রিয়তা আবার এটা বিপরীত হবে। সুতরাং সেই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবা। সুতরাং আমি একটু কার্বো অ্যানায়ন সম্পর্কে আলোচনা করে দেখি। আর এই যে যারা প্লাস চার্জ, পৃথিবীতে সকল প্লাস চার্জ এগুলো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে আমরা একটু পরে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এগুলো একটু দেখতে পারবো। সুতরাং আমরা আপাতত কি করতেছি যে কার্বোক্যাটায়ন আর একটা হলো কার্বো অ্যানায়ন মানে কি, ঋণাত্মক চার্জ যুক্ত পরমাণুকে বলা হয় কার্বো অ্যানায়ন, একক ঋণাত্মক কার্বন পরমাণুকে বলা হয় কার্বো অ্যানায়ন। তো আমরা দেখবো যে কার্বো অ্যানায়ন কখন হয়, যে কার্বনের থেকে যদি কম তড়িৎ ঋণাত্মক কোনো মৌল থাকে তখন কার্বো অ্যানায়ন সৃষ্টি হয়। অর্থাৎ কার্বনের থেকে কম তড়িৎ ঋণাত্মক মৌল থাকলে তখন কার্বো অ্যানায়ন সৃষ্টি হয়। এবং কার্বো অ্যানায়ন মনে রাখতে হবে এরকম করে যে কার্বো অ্যানায়ন এরকম, যদি তোমার একটা কার্বো অ্যানায়ন CH3 কার্বো অ্যানায়ন, তাহলে CH3 এখানে কার্বো অ্যানায়ন আছে, তাহলে এখানে CH3 হাইড্রোজেন এবং CH3, তাহলে এগুলো যদি কার্বো অ্যানায়ন, তাহলে কি করতেছে যেই যে কার্বো অ্যানায়ন গুলোর ক্ষেত্রে কি হবে যে কার্বো অ্যানায়নের সক্রিয়তা মূলত কার হবে, ওই যে তোমার কার্বোক্যাটায়নের বিপরীত হবে। অর্থাৎ এখানে হবে যে 3 ডিগ্রি আগে, তারপরে হচ্ছে কি 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে একটা কার্বো অ্যানায়ন, এবং স্থায়িত্ব এটার উল্টো হবে, এটার উল্টো। তাহলে তোমরা যদি এই জিনিসগুলো মনে রাখতে পারো তাহলে খুব ইম্পর্টেন্ট। সক্রিয়তার ক্রম এবং স্থায়িত্বগুলো আমরা কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন এগুলো নিয়ে আলোচনা করলাম।
আমরা এর পরবর্তী যে জিনিস দেখবো এটা হলো বিকারক যৌগের ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। এখন আমরা জৈব যৌগের আক্রমণকারী বিকারক দেখবো, যে আক্রমণকারী বিকারক জৈব যৌগের মধ্যে আক্রমণকারী বিকারক মূলত তিন প্রকার। একটা হলো ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল, এবং 2 নাম্বার যেটা পাই সেটা হলো ইলেকট্রোফাইল। বা এটাকে বলা হয় ইলেকট্রোফাইল বা ইলেকট্রো আকর্ষী বিকারক বা ইলেকট্রোকর্ষী বিকারক। এবং 3 নাম্বার হলো নিউক্লিওফাইল। আমরা এর মধ্যেই ফ্রি রেডিক্যাল এটা সম্পর্কে আলোচনা করে ফেলছি। এখন আমরা দেখবো যে ইলেকট্রোফাইল, যে ইলেকট্রোফাইল জিনিসটা কি, এটাকে বুঝতে হবে ভালো করে। তো ইলেকট্রোফাইল কথাটার অর্থ, ইলেকট্রো মানে ইলেকট্রন, ফাইল কথাটার অর্থ হলো প্রেমিক পুরুষের কথা, যে প্রেমিক। ফাইল মানে কি? প্রেমিক। ফাইল মানে প্রেমিক। ইলেকট্রো মানে ইলেকট্রনকে, প্রেমিকরা কি করে অর্থাৎ তার প্রেমিকাকে ভালোবাসে, সেই রকম যে ইলেকট্রোফাইল কারা, যে ইলেকট্রনকে ভালোবাসে। ফাইল মানে ভালোবাসা, আর ইলেকট্রো মানে ইলেকট্রন। ইলেকট্রনকে ভালোবাসে কারা? ইলেকট্রন আমরা জানি নেগেটিভ চার্জ, ইলেকট্রনকে ভালোবাসে সকল পজিটিভ চার্জ। সুতরাং আল্লাহর দুনিয়ার যতই পজিটিভ চার্জ পাও সব পজিটিভ চার্জ ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল একটা হলো কি ধনাত্মক ইলেকট্রোফাইল, ধনাত্মক ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল মানে কি? যে বিক্রিয়াকালে ইলেকট্রনকে ভালোবাসে, অর্থাৎ কি করে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল মানে বিক্রিয়াকালে ইলেকট্রনকে ভালোবাসে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ প্রকাশ করে, তাহারা ধনাত্মক ইলেকট্রোফাইল। তাহলে আমরা জানি ইলেকট্রন নেগেটিভকে ভালোবাসবে ধনাত্মক চার্জ। তাহলে সকল ধনাত্মক চার্জ, যেমন NO2+ একটা ইলেকট্রোফাইল। তাহলে যদি আমরা দেখি যে প্লাস চার্জ H+, এটা একটা ইলেকট্রোফাইল। যদি আমরা দেখি মিথাইল মূলক CH3+, এটা একটা ইলেকট্রোফাইল। আরেকটা হলো কি প্রোসম ইলেকট্রোফাইল, আরেকটা হলো কি প্রোসম ইলেকট্রোফাইল। যে প্রোসম ইলেকট্রোফাইল কি জিনিস? প্রোসম ইলেকট্রোফাইল হলো, যে প্রোসম ইলেকট্রোফাইল কারা? যে প্রোসম ইলেকট্রোফাইল 1 নাম্বার কন্ডিশন হলো যে এদের ইলেকট্রনের ঘাটতি থাকে। প্রোসম ইলেকট্রোফাইলের 2টা ক্যারেক্টার বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখতে হবে, যে ইলেকট্রনের ঘাটতি থাকে। আর 2 হলো কি অষ্টক অসম্পূর্ণ। ইলেকট্রনের ঘাটতি থাকে এবং কি থাকে? অষ্টক অসম্পূর্ণ থাকে। কারা? আল্লাহর দুনিয়ার সকল লুইস অ্যাসিড। আমরা জানি সকল কি, এক্সাম্পল হলো কি সকল লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড কি তোমরা জানো? লুইস মানে লুচ্ছা, লুচ্ছারা কি কাজ করে? অন্যের কোনো জিনিস গ্রহণ করে। তা এরকম লুইস অ্যাসিড হলো কি, যারা কি করে মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করে তারা লুইস অ্যাসিড। এবং এই সম্পর্কে যদি না জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাই দেবো। অবশ্যই লুইস অ্যাসিড এবং খাস সম্পর্কে ডিটেলস একটা আলোচনা করব। তাহলে সকল লুইস অ্যাসিড কারা? যেমন বয়ফ্রেন্ড নাম্বার 3 BF3, AlCl3, FeCl3, তারপরে Z10Cl, জিঙ্ক ক্লোরাইড, তারপরে বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, তারপরে সালফার ডাইঅক্সাইড, তারপরে কি করি সালফার ট্রাইঅক্সাইড। এগুলো হলো কি যে অষ্টক সংকোচন যৌগগুলো, এগুলো সকল হলো লুইস অ্যাসিড। তাহলে প্রোসম ইলেকট্রোফাইল হলো সকল লুইস অ্যাসিড। আর এটা 2টা ক্যারেক্টার, একটা ইলেকট্রনের ঘাটতি থাকে আর একটা হলো অষ্টক অসম্পূর্ণ থাকে। এবং ধনাত্মক ইলেকট্রোফাইল হলো আল্লাহর দুনিয়ার সকল পজিটিভ চার্জগুলো ধনাত্মক ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইল কথা মানে কি? ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে ভালোবাসে। ইলেকট্রন ভালোবাসে কারা? এই যে ধনাত্মক চার্জ। ফাইল হলো প্রেমিক পুরুষ। তো আমরা ইলেকট্রোফাইল জানলাম। এখন দেখবো আমরা কি, যে আরেকটা হলো নিউক্লিওফাইল, আরেকটা হলো কি নিউক্লিওফাইল। তো বিষয়টা এরকম, নিউক্লিওফাইল
নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসকে ভালোবাসে। নিউক্লিয়াস কি চার্জ? পজিটিভ চার্জ। নিউক্লিয়াসকে ভালোবাসবে কারা? নেগেটিভ চার্জ। তাহলে আল্লাহর দুনিয়ার সকল নেগেটিভ চার্জ হলো কি? নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল হয় দুই প্রকার, একটা হলো কি ঋণাত্মক নিউক্লিওফাইল, আরেকটা হলো কি এক্সাম্পল যদি বলি ঋণাত্মক নিউক্লিওফাইল কারা? আল্লাহর দুনিয়া সকল নেগেটিভ চার্জ, মানে কারা? সকল নেগেটিভ চার্জ। সকল নেগেটিভ চার্জ কি? নিউক্লিওফাইল। যেমন যে হাইড্রোক্সি একটা নিউক্লিওফাইল, CH3- এটা একটা নিউক্লিওফাইল। তাহলে আমরা জানি ক্লোরিন একটা নিউক্লিওফাইল। তারপরে কি থাকে? নেগেটিভ চার্জ থাকতেছে ফ্লোরিন, এটা একটা নিউক্লিওফাইল। তো এরকম সবাই হলো কি? নিউক্লিওফাইল। CN- এগুলো সব হলো নিউক্লিওফাইল, সব হলো কি? নিউক্লিওফাইল। আর একটা নিউক্লিওফাইল 2 নম্বর যে নিউক্লিওফাইল পড়ছি, এই নিউক্লিওফাইল হলো কি? যে প্রোসম নিউক্লিওফাইল। প্রোসম নিউক্লিওফাইল, যে প্রোসম নিউক্লিওফাইল কারা? তাহলে আমরা জানি যে লুইস অ্যাসিড গুলো হলো ইলেকট্রোফাইল, আর যে লুইস ক্ষারগুলো আছে যারা মুক্তজোর ইলেকট্রন প্রদান করে তারা হলো লুইস ক্ষার। অর্থাৎ এই লুইস ক্ষারগুলো সকল লুইস ক্ষার হলো নিউক্লিওফাইল। সকল লুইস ক্ষারক সমূহ, সকল লুইস ক্ষারক সমূহ। যদি উদাহরণ বলি যে অ্যামোনিয়ার মুক্তজোর আছে, অ্যামোনিয়া একটা নিউক্লিওফাইল। যদি বলি পানি, H2O, পানির মধ্যে 2 জোড়া মুক্তজোর আছে, এটা একটা নিউক্লিওফাইল। তাহলে অ্যামিন NH2, এটার মধ্যে একটা মুক্তজোর আছে, এগুলো হলো নিউক্লিওফাইল। যদি দেখি PH3- মুক্তজোর আছে, এটা হলো নিউক্লিওফাইল। সুতরাং সকল যে নিউক্লিওফাইল, অ্যানিলিন হলো কি? এগুলো হলো নিউক্লিওফাইল। অর্থাৎ সকল যে লুইস ক্ষারক গুলো পাই, সকল লুইস ক্ষারক হলো নিউক্লিওফাইল। আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ক্লাস করতেছি, আশা করি বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমার এই সম্পূর্ণ অর্গানিক কেমিস্ট্রির যে প্লেলিস্টটা আছে এটা দেখবা। ইনশাআল্লাহ চেষ্টা করব আমার দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য, ট্রাই করব। তো কথা না বাড়াই পরের দিকে আমরা দেখতেছি যে আমরা এখন যে জিনিসটা প্রবেশ করবো সেটা হলো একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কারণ এগুলো জানা থাকলে আমরা এখন পড়তে পারবো খুব সহজেই, এটা কোনো সমস্যাই হবে না। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনে সর্বপ্রথম একটা জিনিস পড়বা যে অ্যারিন কি, যারা একাডেমিকে পড়ো অ্যারিন কাকে বলে। তাহলে অ্যারিন কাকে? আমরা জানি যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলোকে বলা হয় অ্যারিন। অ্যারিন কাকে বলে? অ্যারোমেটিক। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে বলা হয় কি? অ্যারিন। আর এখানে বলাই থাকে অ্যারিন গুলো সুগন্ধজাত হয় এবং চাকরিক আকার গঠন বিশিষ্ট হয়। তো আমরা এই যে চাকরিক গঠন বিশিষ্ট একটা যৌগ আছে বেনজিন, এই যে বেনজিন যৌগের মধ্যে কিছু ক্যারেক্টার পড়বো, যে বেনজিনের কিছু বিক্রিয়া দেবো। তবে মনে রাখবা যে বেনজিনের মধ্যে কার্বন কার্বন যে ডাবল বন্ধন, কার্বন কার্বন ডাবল বন্ধনের দূরত্ব কত? 0.139 ন্যানোমিটার, অথবা এটাকে অ্যাংস্ট্রম এ গেলে কত হয়? 1.39 অ্যাংস্ট্রম। এইটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো ভার্সিটিতে অথবা একাডেমিক। কার্বন বেনজিনের ডাবল বন্ধের দূরত্ব, কিসের? বেনজিনের ডাবল বন্ধন। আমরা জানি অন্য যেখানে আছে এমনি কার্বন ডাবল বন্ডের দূরত্ব কত থাকে? কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ডের দূরত্ব থাকে 0.154 ন্যানোমিটার। কার্বন কার্বন ডাবল বন্ডের দূরত্ব থাকে 0.134 ন্যানোমিটার, এবং কার্বন কার্বন যে ট্রিপল বন্ড থাকে এটার 0.120 ন্যানোমিটার হয়। কিন্তু বেনজিনে একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকে। এই অসম্পৃক্ততা থাকার কারণে এর দূরত্ব একক বন্ধন এবং ডাবল বন্ধনের মাঝামাঝি একটা দূরত্ব পাই। তাহলে এই যে বেনজিনের মধ্যে একটা বিশেষ ধরনের অসম্পৃক্ত আছে, এই অসম্পৃক্তটা কি সেটা টেস্ট করার জন্য আমাদের 2-3টা রিয়াকশন করতে হবে, যে বেনজিনের যে রিয়াকশন গুলো কোন রিয়াকশনের মাধ্যমে বুঝতে পারি যে বেনজিনের মধ্যে অসম্পৃক্ততা থেকে যায়। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা একটু দেখি বোর্ডের মধ্যে। যে বেনজিনের সংযোজন বিক্রিয়া, যে বেনজিনের সংযোজন বিক্রিয়াগুলোকে আমরা যদি সংক্ষেপে বলতে যাই, এরকম যে একটা
বেনজিনের মধ্যে যদি আমরা কি করি 3 অণু হাইড্রোজেন সংযোজন করি, এখানে নিকেল প্রবাহক এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয়, তাহলে এই বেনজিন থেকে সাইক্লোহেক্সেন পাই। আমরা কি পাই? বেনজিন থেকে এই যৌগটার নাম সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। এবং আমরা যদি কি করি, এই যে বেনজিনের মধ্যে ক্লোরিন দেই, 3 অণু ক্লোরিন দেই এবং এখানে সূর্যালোক দেই, ইউভি দেই, তাহলে এখান থেকে তৈরি হয়, যদি আমরা এখানে থেকে তৈরি হচ্ছে আবার কি হচ্ছে যে এগুলোর মধ্যে ক্লোরিন চলে আসতেছে, তাহলে 3 দুগুণ 6টা ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, ক্লোরিন, এখানে কি থাকতেছে? ক্লোরিন। যে এই যে যৌগটা, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম আমরা জানি যে লিনডেন, বা এটাকে গ্যামাক্সিন বলা হয়। গ্যামাক্সিন বা লিনডেন, গ্যামাক্সিন বা লিনডেন, এটা একটা জীবাণুনাশক, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়, খুব ইম্পর্টেন্ট। এইটার সংকেত এভাবেও থাকতে পারে যে C6H6Cl6, এই যৌগটাকে বলা হচ্ছে কি লিনডেন। অনেক প্রতিটার মধ্যে কি আছে, এখানে প্রতিটা হাইড্রোজেন, তাহলে এখানে কার্বন একটা, হাইড্রোজেন 2টা করে, এর সাথে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই যৌগটাকে আমরা লিনডেন বলবো, তাহলে এটাকে লিনডেন বলবো। এবং এখানে যদি আমরা কি করি, এখানে যদি ওজোন সংযোজন করি, ওজোন O3, ওজোন যদি সংযোজন করি CCl4, কার্বন টেট্রাহাইড্রাইডের উপস্থিতিতে যদি আমরা ওজোন সংযোজন করি, তাহলে এই যৌগ থেকে পাই CHO, এই যৌগটাকে বলা হয় 3 অণু পাবো, তাহলে এখানে 3টা ওজোন, 3 অণু পাবো। এই যৌগটা বলা হয় গ্লাইকল, এটাকে বলা হয় গ্লাইকল। তো এই যৌগগুলো আমরা কিভাবে পাবো, ডিরেক্ট কিভাবে পাবো, আমরা এটাকে ভেঙে ভেঙেও লিখতে পারি। তো আমরা এই যৌগগুলো পরবর্তীতে এটা ডিটেলস আলোচনা করা হবে, সেখানে বুঝবো। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটু ডিসক্রিপশন সহ আলোচনা করে দিচ্ছি যে এই যে বেনজিন, এইটা বেনজিন, বা এটাকে আমরা কি লিখতে পারি, যে বেনজিনে আমরা জানি কার্বন এখানে কয়টা থাকে? 6টা থাকে, কার্বন 6টা, এবং একটা পরপর কি থাকে, যে এক হাত পরপর এখানে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড দিলাম, তাহলে এর সাথে একটা করে অবশিষ্ট হাতের মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে কি করব, যখন আমরা এখানে 3 অণু হাইড্রোজেন যুক্ত করব এবং এখানে প্রভাবক থাকবে নিকেল এবং তাপমাত্রা থাকবে 200 ডিগ্রি সেলসিয়াস, তখন কি করবে, একটা করে হাইড্রোজেন এসে একটা করে ডাবল বন্ড ভেঙে দেবে, তাহলে এখানে 3টা হাইড্রোজেন এসে 3টা ডাবল বন্ড ভেঙে দিচ্ছে। তাহলে এখানে যদি ডাবল বন্ড ভেঙে যায়, তাহলে ডাবল বন্ড ভেঙে গিয়ে তো কি তৈরি হচ্ছে, সাইক্লোহেক্সেন তৈরি হচ্ছে। তার মানে এরকম, তাহলে এই যে যৌগটা, তাহলে এগুলোর মধ্যে ডাবল বন্ড নেই, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সবার সাথে একটা করে হাইড্রোজেন ছিল, আমি হাইড্রোজেন গুলো বসাই দিচ্ছি। তাহলে হাইড্রোজেন দেখো এখানে হাত কার্বনের একটা করে, তাহলে এখানে একটা 1 নম্বর কার্বনের মধ্যে কি ছিল, ডাবল বন্ড ছিল, তাহলে বন্ড ভেঙে গেছে 1 এবং 2 এর মধ্যে, তাহলে অবশিষ্ট হাতগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব। তার মানে প্রতিটা এই ডাবল বন্ড ভেঙে গিয়ে এখানে প্রতিটা কার্বনে করে একটা করে হাইড্রোজেন এসে যুক্ত হয়ে এই হাতগুলোকে ফিল আপ করে দিছে, তাহলে এটাকে আমরা বলবো কি, সাইক্লোহেক্সেন। তাহলে এই যৌগটাকে আমরা বলি কি, সাইক্লোহেক্সেন, যেটাকে আমরা চাইলে কিভাবে দেখাইতে পারি, যে এই যে এভাবে দেখাইতে পারি, এখানে বল দেওয়া যাবে না, বল দিলে সেটা বেনজিন হয়ে যায়। তাহলে যদি হাইড্রোজেন সংযোজন করি বেনজিনে, তাহলে আমরা পাচ্ছি সাইক্লোহেক্সেন। এখন যদি আমরা এই যে বেনজিনের মধ্যে আমরা যদি কি সংযোজন করি, যে বেনজিন, এই বেনজিনের মধ্যে আমরা এখন কি সংযোজন করব, বেনজিনটাকে আট করে দিচ্ছি, বেনজিনে যদি ক্লোরিন সংযোজন করি, ক্লোরিন, এবং এখানে 3 অণু ক্লোরিন নেব, তাহলে এটা ইউভি লাইটের উপস্থিতিতে এইখানেও সেম সেম জায়গাগুলোর মধ্যে ডাবল বন্ডগুলো ভেঙে যাবে, তাহলে কার্বন 6টা, এই যে কার্বন 6টা,
তো 6টা কার্বন কি করবে, এখানে একটা ডাবল বন্ড, এর সাথে একটা করে, সবার সাথে একটা করে কি ছিল, হাইড্রোজেন ছিল, এর সাথে একটা করে হাইড্রোজেন ছিল, এর সাথে একটা হাইড্রোজেন ছিল। তাহলে এই যে এইখানে একটা ডাবল বন্ড, এই যে ক্লোরিন, এই ক্লোরিন এখানে ডাবল বন্ড ভেঙে এখানে একটা ক্লোরিন যুক্ত, এখানে একটা ক্লোরিন যুক্ত, এখানে একটা ডাবল বন্ড ছিল, তার মানে 1 2 এই 3 এবং 4 এর মধ্যে ছিল, 1 2 এগুলো 3 4 এর মধ্যে একটা করে ক্লোরিন যুক্ত হবে, 3 4 5 6 এর মধ্যে, তাহলে এইখানে 5 6 একটা করে ক্লোরিন যুক্ত হবে। তাহলে সংকেতটা এরকম দাঁড়ায় যে এখানে কার্বন 6টা, হাইড্রোজেন কি পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি 6টা এবং ক্লোরিন পাচ্ছি 6টা। এটাকে বলা হয় গ্যামাক্সিন বা এটা একটা ডাকনাম হলো লিনডেন, আর এটা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস। আর যেটা আমাদের ওজনীকরণ বিক্রিয়া, তাহলে আমরা একটু ওজনীকরণ বিক্রিয়াটাও দেখে নিই। তাহলে ওজনীকরণ বিক্রিয়াটা আমাদের দেখা উচিত, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, যদিও এটা পরবর্তীতে আমরা ডিটেলস পড়বো। তাহলে ওজনীকরণ বিক্রিয়া মানে কি, এই যে বেঞ্জিনের সাথে আমরা কি যোগ করব, ওজোন যোগ করব, O3। যদি ওজোন যোগ করি তাহলে CCl4, এই যে দ্রাবকটা নিতে হবে, এবং এটা কাজ হলো কি, যেখানে করে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড গুলোকে ভেঙে দিয়ে সেখানে অক্সিজেন বসিয়ে দিতে হবে। তার মানে এখানে কার্বন কার্বন এবং এই কার্বনের মাঝে ডাবল বন্ড ছিল, তাহলে এদের মাঝে একটা অক্সিজেন, পরে একটা কার্বন ছিল, পরে কি করব, এই যে ওজন মানে ঘরবাড়ি বিক্রিয়া, তাহলে এখানে একটা হাত, এখানে একটা হাত দিয়ে যে ওজন তৈরি, ওজন দিয়ে একটা ঘরবাড়ি তৈরি করব। তাহলে 2টা কার্বন চলে গেল, পরের কার্বনে যেহেতু এখানে সিঙ্গেল বন্ড আছে, এখানে সমস্যা নেই। আমাদের যে ডাবল বন্ড, ডাবল বন্ড মানে একটা মাঝখানে অক্সিজেন হবে, তারপর কার্বন, এখানে একটা হাত বের করবো, এখানে একটা হাত করে অ্যাডজাস্ট করে দেবো। তাহলে পরবর্তীতে আমাদের কার্বন 1 2 3 মানে 1 2 3 4টা, 1 2 3 4টা পরবর্তী যে কার্বন আছে এটাকে আমরা লিখবো। তাহলে কার্বন লেখার পর এখানে ডাবল বন্ড আছে, তাহলে এখানে কি করবো আমরা, একটা অক্সিজেন এবং 1 2 3 4 5 এই যে কার্বনের মধ্যে আমরা কি করব, অক্সিজেন, এই যে, তাহলে এই যে অক্সিজেন এবং এই অক্সিজেনের মধ্যে একটা ঘর করে দিলাম। তাহলে অবশিষ্ট জায়গায় যে জায়গাগুলো হাইড্রোজেন ছিল সেগুলো ফিল আপ করে দেবো। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন। দেখো প্রতিটা কার্বনের হাত 4, অক্সিজেনের করে হাত 2 বনে গেছে, প্রতিটা কার্বন অক্সিজেন। তাহলে এই যে যৌগটা, এই অস্থায়ী যৌগটাকে বলা হয় ট্রাইওজোনাইট, এটা একটা অস্থায়ী যৌগ, ট্রাইওজোনাইট, ট্রাইওজোনাইট, এটা একটা অস্থায়ী যৌগ। তাহলে দেখো এটা একটা অস্থায়ী যৌগ, এই যে ট্রাইওজোনাইটকে যদি আমরা পরবর্তীতে এখানে কি করব, জিঙ্ক এবং পানি, এই ওজন এখানে জিঙ্ক এবং পানি দেব। জিঙ্ক পানি দিলে কি হবে, জিঙ্ক এসে এই যে এইখানের একটা অক্সিজেন, এখানের একটা অক্সিজেন, মানে মাঝের অক্সিজেনটা করে নিয়ে যাবে। তাহলে মাঝের অক্সিজেনটাকে যদি নিয়ে গিয়ে জিঙ্ক কি করবে, জিঙ্ক অক্সাইড গঠন করবে, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক এসে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। এবং কি থাকতেছে এখানে, যে সি, এখানে দেখো একটা CHO, CHO, CHO 3টা, এখানেও CHO 4টা, CHO 5টা, CHO 6টা। তাহলে CHO, তাহলে আমরা বলতে পারি যে CHO এবং কি থাকবে, CHO, এটা থাকবে কয় অণু, 3 অণু করে থাকবে, কারণ যে এই দিকে ভেঙে যাচ্ছে, এই দিকে ভেঙে যাচ্ছে, এই দিকে ভেঙে যাচ্ছে, এই যে এই দিকে ভেঙে যাচ্ছে। তাহলে এভাবে ভেঙে যাওয়ার কারণে, যেহেতু তোমার মাছ থেকে অক্সিজেন চলে গেছে, অক্সিজেন চলে গিয়ে এগুলো ভেঙে গেছে, তাহলে এগুলো ভেঙে যাওয়ার কারণে CHO, এই যে যৌগটা তৈরি হলো, এই যৌগটাকে বলা হয় গ্লাইকোজেন, গ্লাইকল বললেও হবে, গ্লাইকোজেন বললেও হবে। তাহলে আমরা এই যে যৌগগুলোর ইম্পর্টেন্ট 3টা বেনজিনের, যেহেতু এখানে ডাবল বন্ডগুলো ভেঙে গিয়ে সবগুলো সিঙ্গেল বন্ডে পরিণত হয়ে গেছে, ডাবল বন্ড 3টা বিক্রিয়ায় দেখলাম। সুতরাং এই যে বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বেনজিনের মধ্যে একটা বিশেষ ধরনের অসম্পৃক্ত রয়েছে, কারণ অসম্পৃক্ত যৌগের মধ্যে আমরা জানি কি থাকে, যৌগের মধ্যে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে। যেহেতু বেনজিনের ডাবল বন্ড ভেঙে সেখানে হাইড্রোজেন, ক্লোরিন এবং ওজোন সংযুক্ত হলো, সুতরাং উপরোক্ত বিক্রিয়ার মাধ্যমে এটা নিশ্চিত হয় বেনজিন একটা বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। আশা করি আজকের লেকচার অনেকটা বুঝতে পারছো, এবং অর্গানিকের খুঁটিনাটি সহ সম্পূর্ণটা আলোচনা করা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী
যে ভিডিও আপলোড করব যে বিভিন্ন বেঞ্জিনের রিঅ্যাকশন যেগুলো আছে ক্লোরিনেশন, সালফোনেশন, নাইট্রেশন, ফিনল অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন, এই বিক্রিয়াগুলো এবং দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। দোয়া করবে আমার জন্য, অসুস্থর মাঝেও ক্লাস নিতে আসছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটাকে শেয়ার করবে এবং আমার যে পেজটা আছে এটাকে ফলো দিয়ে পাশে থাকবা। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।